আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা একটি বিখ্যাত কন্টিনেন্টাল নোভেল ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট নিয়ে ডিসকাস করব। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এই নোভেলটি নিয়ে ক্লাস করার জন্য আপনারা অনেকেই আমাদের ইউটিউব এবং ফেসবুক গ্রুপে অসংখ্যবার রিকোয়েস্ট করেছিলেন। আসলে আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে অন্যান্য টপিকগুলোকে সিকোয়েন্স আকারে আলোচনা করতে গিয়েই মূলত এই নোভেলটি আপলোড দিতে একটু দেরি হয়ে গিয়েছে। তো চলুন শুরু করছি। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এটি একটি বিখ্যাত নোভেল। এই নোভেলটি রচনা করেছিলেন বিখ্যাত রাশিয়ান নোভেলিস্ট ফিওডর ডস্টোয়েভস্কি। ফিওডর ডস্টোয়েভস্কি তিনি জন্মগ্রহণ করেছিলেন 1821 সালে রাশিয়াতে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1881 সালে রাশিয়াতেই, অর্থাৎ তিনি 59 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ফিওডর ডস্টোয়েভস্কি তিনি ছিলেন মূলত একজন মিলিটারি ইঞ্জিনিয়ার, একজন নোভেলিস্ট এবং একজন জার্নালিস্ট। তার লিখনীগুলোর সাবজেক্ট ম্যাটার হলো সাইকোলজি, ফিলোসফি অ্যান্ড খ্রিস্টানিটি। তার নোটেবল ওয়ার্কসগুলো হলো নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড এবং ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। ফিওডর ডস্টোয়েভস্কি তার জীবদ্দশায় অনেকগুলো সন্তানের জনক হয়েছেন। তার একটি সন্তানের নাম হলো সোনিয়া। কেন এই সোনিয়া সন্তানটির নাম মেনশন করা হয়েছে সেটি আপনারা পরে বুঝতে পারবেন, তবে এই ব্যাপারটি মাথায় রাখবেন। যাই হোক, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এই নোভেলটি হচ্ছে একটি কন্টিনেন্টাল ওয়ার্ক। এখন কন্টিনেন্টাল ওয়ার্ক বলতে আমরা কী বুঝি? ইংরেজি সাহিত্যে কন্টিনেন্টাল ওয়ার্ক বলতে ওই সকল লিটারেরি ওয়ার্কগুলোকে বোঝানো হয় যেই লিটারেরি ওয়ার্কগুলো ইউরোপিয়ান দেশগুলোতে সংগঠিত হয়েছে, ঠিক আছে, তবে ইউকে বা ইউনাইটেড কিংডমের অন্তর্ভুক্ত যে 4টি দেশ রয়েছে সেই 4টি দেশ ব্যতীত অন্যান্য সকল ইউরোপিয়ান দেশে যে লিটারেরি ওয়ার্কগুলো সংগঠিত হয় সেগুলোকে কন্টিনেন্টাল ওয়ার্ক বলা হয়। অর্থাৎ এক কথা বলতে গেলে ইউকে বা ইউনাইটেড কিংডমের অন্তর্ভুক্ত যে 4টি দেশ রয়েছে সেই 4টি দেশ ব্যতীত অন্যান্য সকল ইউরোপিয়ান দেশগুলোতে যে লিটারেরি ওয়ার্কগুলো সংগঠিত হয়ে থাকে সেগুলোকে কন্টিনেন্টাল ওয়ার্ক বলা হয়। উদাহরণসহ বলতে গেলে যেমন ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মান, অস্ট্রিয়া, গ্রিস, বুলগেরিয়া, সার্বিয়া, রাশিয়া, এই সকল দেশগুলোতে যেই লিটারেরি ওয়ার্কগুলো সংগঠিত হয়ে থাকে সেগুলোকে কন্টিনেন্টাল ওয়ার্ক বলা হয়। আর হ্যাঁ, এই নোভেলটি মূলত রাশিয়াতে সংগঠিত হয়েছে, যার কারণে এটিও একটি কন্টিনেন্টাল ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন এবার আমরা নোভেলটির পেছনের গল্প অর্থাৎ এটির একজ্যাক্ট ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ডিসকাস করি। এই নোভেলটিতে একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে, আর সেটি হলো 1834 সালে ফ্রান্সে একজন ব্যক্তি যার নাম হলো ফিয়ারে ফ্রান্সকোয় লেসনেয়ার। তিনি অনেক লোভী ছিলেন। তিনি টাকা আত্মসাতের উদ্দেশ্যে দুজন ব্যক্তিকে হত্যা করেন। একজনের নাম হলো চার্ডন এবং তার মা। এ দুজনকে তিনি নির্মমভাবে হত্যা করেন এবং তাদের সম্পদগুলোকে তিনি আত্মসাৎ করে তৎকালীন ফ্রান্স থেকে চায়নাতে পালিয়ে যান। চায়নাতে পালিয়ে যাওয়ার 2 মাস পর তিনি আবার তার ফ্রান্সে খালি হাতে ফিরে আসেন এবং খালি হাতে ফিরে আসার পর তৎকালীন ফ্রান্সের পুলিশ তাকে আটক করে। আটক করার প্রায় 2 বছর পর 1834 সালের জানুয়ারি মাসে জোড়া খুনের দায়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং তখনই তাকে গিলোটিন অস্ত্রের মাধ্যমে তার শিরচ্ছেদ করা হয়। মূলত এই সঠিক ঘটনা থেকেই ফিওডর ডস্টোয়েভস্কি এই নোভেলটি রচনা করতে উদ্বুদ্ধ হয়েছিলেন। নোভেলটিতে আমরা দেখব যে একজন ব্যক্তি তিনি টাকা আত্মসাতের জন্য 2 জন মানুষকে হত্যা করেছেন এবং তিনি আটক হয়েছেন, তাকে জেলখানায় যেতে হয়েছে। যাই হোক, ব্যাকগ্রাউন্ডের এই ব্যক্তি ফিয়ারে ফ্রান্সকোয় লেসনেয়ার, তার নামটি আপনারা টুকে রাখবেন। পরীক্ষায় যদি এটি উল্লেখ করেন আশা করি ভালো মার্কস পাবেন। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট নোভেলটি তিনি লিখেছিলেন 1866 সালে এবং এটি প্রকাশিত হয়েছে কয়েকটি পর্বের মাধ্যমে 1866 সালেই একটি লিটারেরি জার্নালে। সেই লিটারেরি জার্নালের নাম হলো দ্য রাশিয়ান মেসেঞ্জার। পরবর্তীতে 1867 সালে সবগুলো পর্ব একসাথে হয়ে একটি বুক ফর্মে পরিপূর্ণভাবে প্রকাশিত হয়েছে। এই নোভেলটি অনেক বড় একটি নোভেল। পুরো নোভেলের টোটাল চ্যাপ্টার রয়েছে 39টি এবং এই বিশাল নোভেল জুড়ে 6টি এপিলগ রয়েছে এবং এই পুরো নোভেলের টোটাল 576টি পেজ রয়েছে। আর হ্যাঁ, এই নোভেলটির টাইম সেটিং হলো মিড 19th সেঞ্চুরি। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়টা হচ্ছে মূলত এই নোভেলটির টাইম সেটিং। মূলত এই নোভেলটিতে আমরা যে ঘটনা প্রবাহগুলো দেখতে পাবো সবগুলো ঘটনা প্রবাহ 1860 সালে সংঘটিত হয়েছে, যার কারণে এটির টাইম সেটিং হলো মিড 19th সেঞ্চুরি। এবং এই নোভেলটিতে 2টি প্লেস সেটিং রয়েছে। প্রথম সেটি হলো এসটি পিটার্সবার্গ, যেটি একটি রাশিয়ার বিখ্যাত শহর। পুরো নোভেল জুড়ে আমরা যে ঘটনা প্রবাহগুলো দেখতে পাবো সবগুলো ঘটনা প্রবাহের সিংহভাগ এই এসটি পিটার্সবার্গ শহরেই সংঘটিত হয়েছে। পরবর্তীতে নোভেলের শেষের দিকে আমরা
সার্বিয়ার একটি প্রিজনে কিছু ঘটনা প্রবাহ দেখতে পাবো, যার কারণে নোবেলটির দ্বিতীয় প্লেস সেটিং হলো এ প্রিজন ইন সার্বিয়া। আশা করি বুঝতে পেরেছেন। তো গাইজ, এখন আমরা নোভেলটির পারপাস সম্পর্কে ডিসকাস করব। কোন পারপাসে বা কোন উদ্দেশ্যে ফিওদর ডস্টয়েভস্কি এই নোভেলটি রচনা করেছেন। এই নোভেলটি রচনা করার পেছনে তার কয়েকটি মহৎ উদ্দেশ্য রয়েছে। প্রথমত সেটি হলো রিহ্যাবিলিয়েশন অব অফেন্ডেস। মানুষ কেন অন্যায় কাজ করে থাকেন, একটি অন্যায় কাজ সংঘটিত হওয়ার পেছনের গল্পকে, অর্থাৎ একজন মানুষ মূলত কী কারণে অন্যায় কাজ করে থাকেন সেই কারণটাকে তিনি মূলত এই নোভেলটিতে বোঝানোর চেষ্টা করেছিলেন প্রথমত। দ্বিতীয়ত, টু পানিশ দ্য ক্রিমিনালস। যারা অন্যায় কাজ করে থাকেন, যারা ক্রিমিনাল, তাদেরকে শাস্তি দেওয়ার যে আইনি প্রক্রিয়া এবং প্রয়োজনীয়তা রয়েছে সে ব্যাপারটিকে তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছিলেন দ্বিতীয়ত। তৃতীয়ত, মোরাল সাপোর্ট অফ ভিকটিম। যিনি ভিকটিম থাকেন, অর্থাৎ যার উপর ক্রাইম করা হয় বা যাকে নির্যাতন করা হয়, তাকে সাধারণত মানুষরা কিভাবে সাপোর্ট করবেন, তাদেরকে যে সাপোর্টের প্রয়োজনীয়তা রয়েছে সেই ব্যাপারটি তিনি তৃতীয়ত বোঝানোর চেষ্টা করেছেন। চতুর্থত, প্রিভেনশন অফ ক্রাইমস। ক্রাইম রোধ করার যে প্রক্রিয়া রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে সেই ব্যাপারটিকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে, একটি ক্রাইম কেন সংগঠিত হয়ে থাকে, দ্বিতীয়ত যারা ক্রাইম করেন তাদেরকে শাস্তি দেওয়ার কি আইনি প্রক্রিয়া এবং প্রয়োজনীয়তা রয়েছে, তৃতীয়ত যারা ভিকটিম তাদেরকে যে মোরাল সাপোর্টের প্রয়োজনীয়তা রয়েছে সেটি, চতুর্থত একটি ক্রাইম কিভাবে রোধ করা যাবে বা রোধ করার প্রয়োজনীয়তা কী, সেই ব্যাপারগুলোকে ধারাবাহিকভাবে তিনি এই নোভেলটি রচনা করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। আশা করি এই নোভেলটির একজ্যাক্ট পারপাস আপনারা বুঝতে পেরেছেন। তো গাইস, এখন আমরা নোভেলটির ক্যারেক্টার্সগুলো সম্পর্কে জানব। এটি যেহেতু অনেক বড় একটি নোভেল, যার কারণে এখানে হিউজ অফ ক্যারেক্টার্স রয়েছে। তবে আমাদেরকে সবগুলো ক্যারেক্টার সম্পর্কে জানতে হবে না, বিশেষ কয়েকটি ক্যারেক্টার সম্পর্কে আমাদের ধারণা রাখলে আমরা এই নোভেলটি খুব ভালোভাবে বুঝতে পারবো। বাকি যে মাইনর ক্যারেক্টারগুলো রয়েছেন সেগুলো নোভেলটির প্লট আলোচনা করার সময় আমরা পেয়ে যাব। তো নোভেলটির প্রথম এবং প্রধান ক্যারেক্টার তিনি হলেন রোডিয়ন রাস্কলনিকভ। রোডিয়ন রাস্কলনিকভ সে হচ্ছে মূলত প্রোটাগনিস্ট অফ দ্য নোভেল। এই নোভেলটির প্রোটাগনিস্ট তিনি। নোভেলটির প্লটে আমরা দেখতে পাবো যে তিনি রাশিয়ার এসটি পিটার্সবার্গ শহরের একটি বাড়ির চিলেকোঠায় বসবাস করেন। দারিদ্রতা সহ বিভিন্ন কারণে নোভেলটির প্লটে আমরা দেখতে পাবো যে তিনি দুজন ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে ক্রাইম করেছিলেন এবং সেই জোড়া খুনের ক্রাইমের কারণে তাকে শাস্তিও পেতে হয়েছে। যাই হোক, এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে সোনিয়া। সোনিয়া সে হচ্ছে মূলত হিরোইন অফ দ্য নোভেল। এই নোভেলটির হিরোইন তিনি। নোভেলটির প্লটে আমরা দেখতে পাবো যে এই সোনিয়া খুবই ধার্মিক ছিলেন, কিন্তু ধার্মিক হওয়া সত্ত্বেও দারিদ্রতা সহ বিভিন্ন কারণে তাকে প্রস্টিটিউশন বিজনেস করতে বাধ্য হতে হয়েছে। অর্থাৎ দারিদ্রতার কারণে তার ফ্যামিলির ভরণ পোষণ চালানোর জন্যে তাকে পতিতাবৃত্তিতেও বাধ্য হতে হয়েছিল। নোভেলটির প্লটে একটা পর্যায়ে আমরা দেখতে পাবো যে এই রাস্কলনিকভের সাথে সোনিয়ার প্রেমের সম্পর্ক হয়েছে। এর পরবর্তী তৃতীয় ক্যারেক্টার হলো দানিয়া। দানিয়া সে হচ্ছে মূলত রাস্কলনিকভের বোন। নোভেলটির প্লটে আমরা দেখতে পাবো যে এই দানিয়া একটি বাড়িতে কাজের মেয়ে হিসেবে চাকরি করত এবং সেখান থেকে তার চাকরিটি শেষ হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখেছি লুঝিন নামক এক সরকারি কর্মকর্তার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের বিয়েটি আবার ভেঙে যায়। এবং সর্বশেষ আমরা এটাও দেখেছি যে এই দানিয়ার সাথে রাস্কলনিকভের বন্ধু রাজমিকিনের বিয়ে হয়েছে একটা পর্যায়ে। এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে পুলচেরিয়া আলেকজান্দ্রোভনা রাস্কলনিকভ। সে হচ্ছে মূলত রাস্কলনিকভ এবং দানিয়া এর মা। এবং এর পরবর্তী দুটি মেজর ক্যারেক্টার হলো অ্যালিওনা আইভানোভনা এবং লিজাভেটা আইভানোভনা। অ্যালিওনা আইভানোভনা এবং লিজাভেটা আইভানোভনা তারা দুজন সম্পর্কে বোন। তাদের দুজনকেই মূলত রাস্কলনিকভ নির্মমভাবে হত্যা করে ক্রাইম করেছে এবং তাদের দুজনকে নির্মমভাবে হত্যা করার দায়ে মূলত রাস্কলনিকভকে শাস্তি পেতে হয়েছে। এবং এর পরবর্তী মেজর ক্যারেক্টার হলো রাজমিখিন। রাজমিখিন সে হচ্ছে মূলত রাস্কলনিকভের বন্ধু। নোভেলটির প্লটে আমরা দেখতে পাবো যে অসুস্থতা, দারিদ্রতা সহ বিভিন্ন সমস্যা যখন রাস্কলনিকভ ভুগতেছিলেন তখন তার এই বন্ধু রাজমিখিন তাকে সবসময় হেল্প করেছে। এবং নোভেলটির প্লটে আমরা এটাও দেখতে পাই যে রাস্কলনিকভের বোন দানিয়া এর সাথে তার বন্ধু এই রাজমিখিনের একটা সময় বিয়ে হয়েছে। যাই হোক, এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে মারমেলাডভ। মারমেলাডভ তিনি হচ্ছেন মূলত এই নোভেলটির হিরোইন সোনিয়া এর বাবা। তিনি অনেক বয়স্ক মানুষ, একজন সরকারি কর্মকর্তা ছিলেন। চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার পর তিনি বর্তমানে বেকার রয়েছেন। তিনি অধিক মদ্যপায়ী। অধিক মদ্যপানের কারণে তার স্ত্রীর মাধ্যমে তিনি বারবার নির্যাতনের শিকার হয়েছেন। এবং নোভেলটির একটা পর্যায়ে আমরা দেখতে পাবো যে তিনি অধিক মদ্যপান করে যখন মাতাল অবস্থায় ছিলেন তখন রোড ক্রসিংয়ের সময় তিনি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছিলেন। এবং এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে
ক্যাথরিনা আইভানোভনা মার্মেলাডভ, তিনি হচ্ছেন মূলত সোনিয়া এর মা এবং মার্মেলাডভের ওয়াইফ। এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে লুজিন। লুজিন তিনি হচ্ছেন একজন সরকারি কর্মকর্তা। তার সাথে মূলত প্রথমত রাস্কলনিকভের বোন দানিয়া এর বিয়ে ঠিক হয়েছে, পরবর্তীতে বিভিন্ন কারণে তাদের বিয়েটি ভেঙে যায়। এবং এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে পরফিয়েরি পেট্রোভিচ। পরফিয়েরি পেট্রোভিচ তিনি হচ্ছেন মূলত একজন ম্যাজিস্ট্রেট। নভেলটির প্লটে আমরা দেখতে পাবো যে রাস্কলনিকভ যে দুজন মানুষকে হত্যা করেছিলেন সেই হত্যার মামলার দায়িত্ব এই পরফিয়েরি পেট্রোভিচকে দেওয়া হয়েছিল। এবং এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে জোসিমভ। জোসিমভ তিনি একজন ডক্টর এবং রাজমিখিনের বন্ধু। নভেলটির প্লটে আমরা দেখতে পাবো যে রাস্কলনিকভ যখন অসুস্থ হয়েছিলেন তখন এই জোসিমভ এসে তাকে সেবা শুশ্রূষা করেছে। যাই হোক, এই সবগুলোই হচ্ছে মূলত নভেলটির মেজর ক্যারেক্টার্স। এছাড়াও আরও 7টি মাইনর ক্যারেক্টার্স রয়েছে যেগুলো আমরা প্লট আলোচনা করার সময় পেয়ে যাব। তো গাইস, এখন আমরা নভেলটির থিমসগুলো প্রসঙ্গে ডিসকাস করব। নভেলটিতে কিছু অসাধারণ থিমস রয়েছে। প্রথমত সেটি হলো অ্যালিয়েনেশন ফ্রম সোসাইটি। অ্যালিয়েনেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতাবোধ, অর্থাৎ একটি সমাজ এবং সংস্কৃতি থেকে একজন মানুষ কিভাবে কী কারণে বিচ্ছিন্নতাবোধের দিকে ধাবিত হতে থাকে, এই ব্যাপারটি নভেলিস্ট এই নভেলটিতে বোঝানোর চেষ্টা করেছেন। যেমনভাবে সোনিয়া, সে খুবই ধার্মিক ছিল। ধার্মিক হওয়া সত্ত্বেও সে দারিদ্রতার কারণে প্রস্টিটিউশন বিজনেস করতে তাকে বাধ্য হতে হয়েছে, অর্থাৎ দারিদ্রতার কারণেই সে মূলত পতিতাবৃত্তিতে জড়িত হয়ে সমাজ এবং সংস্কৃতি থেকে বিচ্ছিন্নতাবোধের দিকে ধাবিত হচ্ছে। অন্যদিকে রাস্কলনিকভ, সে নিজেও দারিদ্রতা এবং তার কিছু সাইকোলজিক্যাল থিওরির কারণে সে মানুষ হত্যা করেছে এবং মানুষ হত্যার মাধ্যমে সে সমাজ এবং সংস্কৃতি থেকে বিচ্ছিন্নতাবোধের দিকে ধাবিত হচ্ছে। মূলত এই নভেলটিতে ফিওদর ডস্টোয়েভস্কি এটা বোঝানোর চেষ্টা করেছেন যে একজন মানুষ কিভাবে সমাজ এবং সংস্কৃতি থেকে কী কারণে বিচ্ছিন্নতাবোধের দিকে ধাবিত হতে পারে, সেই ব্যাপারগুলো বোঝানোর কারণে এই নভেলটির একটি থিম হলো অ্যালিয়েনেশন ফ্রম সোসাইটি। নভেলটির দ্বিতীয় থিম হলো সুপারম্যান কমপ্লেক্স। সুপারম্যান কমপ্লেক্স বলতে এই নভেলটি থেকে আমরা যে শিক্ষা পাই সেটা হচ্ছে, নভেলটির প্লটে আমরা দেখতে পাবো যে রোডিয়ন রাস্কলনিকভ, তার মাথায় সবসময় একটা থিওরি কাজ করত। সে বিশ্বাস করত যে একজন মানুষ জীবনে সফল হতে হলে, ভালোভাবে বেঁচে থাকতে হলে তাকে যেই কোনো কাজ করতে সে দ্বিধা করতে পারে না। অর্থাৎ সে বিশ্বাস করে যে একজন মানুষ সফল হতে হলে, ভালো হোক কিংবা খারাপ হোক, যেই কোনো কাজ সে মানুষটি করতে দ্বিধা করতে পারে না। যার কারণে নভেলটিতে সে বলেছিল যে অনলি টু লিভ অ্যান্ড লিভ লাইফ হোয়াট এভার ইট মে বি, অর্থাৎ শুধুমাত্র বেঁচে থাকার জন্যে এবং বেঁচে থাকার জন্যে জীবনে যেটাই ঘটার ঘটুক। এইরকম একটা থিওরির কারণে মূলত এই নভেলটিতে সুপারম্যান কমপ্লেক্স থিমটি রাখা হয়েছে। এবং এর পরবর্তী গুরুত্বপূর্ণ থিম হচ্ছে কোইন্সিডেন্স অ্যান্ড ফ্রি উইল। কোইন্সিডেন্স মানে হচ্ছে সমস্থানে অবস্থান করা, আর ফ্রি উইল মানে হচ্ছে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করা। অর্থাৎ একটি সমাজে একজন মানুষ সমাজ এবং সংস্কৃতির সাথে নিজেকে কিভাবে খাপ খাইয়ে সমস্থানে অবস্থান করতে পারে, সেই শিক্ষা আমরা এই নভেলটি থেকে পাই। অন্যদিকে একজন মানুষ নিজেদের ফ্রি উইলের মাধ্যমে কাজ করে তারা সমাজ থেকে বিচ্ছিন্নতাবোধের দিকে ধাবিতও হতে পারে, সেই ধরনের শিক্ষা আমরা নভেলটি থেকে পাই। যার কারণে একটি থিম হচ্ছে কোইন্সিডেন্স অ্যান্ড ফ্রি উইল। এর পরবর্তী গুরুত্বপূর্ণ থিম হচ্ছে সাইকোলজি অফ ক্রাইম। ক্রাইমের ব্যাপারে একজন মানুষের সাইকোলজির তফাৎটাকে এখানে বোঝানো হয়েছে। কেউ ক্রাইমের যেই সাইকোলজি সেটাকে খুব ইজিলি নিয়ে থাকেন এবং কেউ এটাকে খুব কঠিনভাবে নিয়ে থাকেন। সেই সাইকোলজিক্যাল থিওরি থেকেই আমরা সমাজে দুই ধরনের মানুষ দেখতে পাই। কাউকে দেখতে পাই যে সমাজে তারা নিজেদেরকে সমস্থানে অবস্থান করছেন, এবং কেউ আছেন তারা ওই সাইকোলজিক্যাল থিওরিটাকে কঠিনভাবে নিয়ে তারা সমাজ থেকে বিচ্ছিন্নতাবোধের দিকে ধাবিত হচ্ছেন। একটি সমাজে একজন মানুষ অ্যালিয়েনেটেড হতে কিংবা সমস্থানে অবস্থান করতে ক্রাইমের ব্যাপারে তার সাইকোলজিটা যে এক ধরনের মেইন ফ্যাক্ট, সেই ব্যাপারটিকে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন এই থিমটির মাধ্যমে। এবং এর পরবর্তী সর্বশেষ থিম হচ্ছে ক্রিমিনালিটি, মোরালিটি অ্যান্ড গিল্টি। এটি আশা করি পূর্ববর্তী আলোচনা থেকে আপনারা বুঝতে পারবেন। তো এই সবগুলো হচ্ছে মূলত এই নভেলটির গুরুত্বপূর্ণ থিমস, আশা করি বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, এটি হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট নভেলটি সম্পর্কে আমাদের ফার্স্ট পার্টের আলোচনা, যেখানে আমরা ক্যারেক্টার, সেটিংস, থিমস, পারপাস সহ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করেছিলাম। আর সেকেন্ড পার্টে আমরা এই নভেলটির ক্রিটিক্যাল সামারি, সিম্বল এবং আইরনিক্যাল কিছু মিনিং নিয়ে আলোচনা করব। আশা করি ফার্স্ট পার্টটি যেহেতু দেখেছেন অবশ্যই সেকেন্ড পার্টটিও দেখে নেবেন, তাহলে এই নভেলটি খুব সহজভাবে আপনারা বুঝে নিতে পারবেন। দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।